আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নির্বাচনে তো আর আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ তো নিষিদ্ধ অবস্থায় আছে। তারপরেও সেই নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় না থেকেও জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে আওয়ামী লীগ। এমন মন্তব্য যখন দেশের মধ্যে কেউ কেউ আমাদের মধ্য থেকে করছেন, সেটি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় উঠে আসছে। গবেষণাধর্মী আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট তেমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আমি দ্য ডিপ্লোম্যাটের অংশবিশেষ আপনাদের সাথে একটু শেয়ার করি এবং নিঃসন্দেহে তাদের হিসেব একেবারে খারাপ নয়, কোথাও কোথাও আমাদের দ্বিমত থাকতে পারে। দ্য ডিপ্লোম্যাট বলছে যে ভোটের আর মাত্র 1 মাসেরও কম সময় বাকি রয়েছে। এর মধ্যে নানান জরিপ পরিচালিত হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে। সেসব জরিপের কোনোটিতে বিএনপি ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে, আবার কোনো জরিপ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছে। ডিপ্লোম্যাট বলছে যে আসন্ন নির্বাচন মূলত দুই শক্তির লড়াই। তারা হলো মধ্য ডানপন্থী বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম অতি ডানপন্থী জামাত নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট। এবং বিএনপি আর জামাতে ইসলামী একসময় মিত্র থাকলেও তারা পরবর্তীতে এসে তুমুল বৈরী সম্পর্কের মধ্যে নিমজ্জিত হয়েছে, এমনটাই বলা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে এখানে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে রাজনৈতিক ময়দান থেকে সরে যাওয়ার পর বিএনপি এবং জামায়াতের মধ্যকার একসময়ের যে মিত্রতা ছিল, যে মধুর সম্পর্ক ছিল, সেই মধুরতা এখন আর নেই। গত 1 বছরের সংবিধান সংস্কার, নির্বাচন আয়োজনের সময়সহ নানা ইস্যুতে দুই দলের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। জামায়াতে ইসলামী সম্পর্কে বলা হচ্ছে যে 1971 সালে দেশটির মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করে এবং ভয়াবহ যুদ্ধাপরাধে অংশ নেয়। এর ফলে দলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শক্ত সংগঠন ও মাঠ পর্যায়ের নেটওয়ার্ক থাকা সত্ত্বেও জামায়াত দীর্ঘদিন উল্লেখযোগ্য নির্বাচনী সাফল্য পায়নি। এবার সেই চিত্র হয়তো বদলাতেও পারে, এমনটা মোটামুটি হালকা করে বলা হচ্ছে এখানে। যেহেতু সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেই ছাত্র সংসদ নির্বাচন, সেগুলোর প্রত্যেকটিতে জামাত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়, সেটিকে উল্লেখ করে এখানে বলা হচ্ছে। আওয়ামী লীগ সম্পর্কে বিস্তারিত কী বলা হচ্ছে এখানে? আওয়ামী লীগ সম্পর্কে বলা হচ্ছে যে এটি দল হিসেবে নির্বাচন করতে না পারলেও তাদের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যদিও সেটির সংখ্যায় অনেক কম। দশকের পর দশক ধরে আওয়ামী লীগের ভোট ব্যাংকও 30 থেকে 40% মধ্যে ছিল। পতনের পর অর্থাৎ 5 আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার জনপ্রিয়তা খানিকটা কমলেও এখনও উল্লেখযোগ্য। আওয়ামী লীগ সমর্থকরা কাকে ভোট দেবেন সেটি এই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে, বিশেষ করে যদি লড়াইটা হাড্ডাহাড্ডি হয়। বলা হচ্ছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে 8 থেকে 10% ধর্মীয় সংখ্যালঘু অতীতে আওয়ামী লীগকে ভোট দিতেন। বিএনপি ও জামাত দু দলই এখন এই ভোটারদের টানতে চাইছে এবং নেতৃত্ব পর্যায়ে দুই দলই আওয়ামী লীগ সমর্থকদের আকর্ষণ করতে নিজেদের ভাবমূর্তি পাল্টানোর চেষ্টা করছে। এটা আমরা সবাই জানি। জামাত তো ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের যদি কেউ, জামাতে কোনো নেতা এরকম বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের কেউ যদি জামাতে জয়েন করে তবে তাদের সব ধরনের দায়িত্ব জামাতে ইসলামীর। যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ের উপর রয়েছে, শত শত হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন, আটক হওয়ার আতঙ্কে রয়েছেন, যাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, ঘর বাড়ি লুট হয়ে গেছে, এখন সব দায়িত্ব জামাত ইসলামী নিতে চায়। আর জামাত এবং এনসিপি সম্পর্কে যদি বলা হচ্ছে, ডিসেম্বরের শেষ দিকে তারা জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে জোটে টেনেছে। কী কারণে?
আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। তার নেতৃত্বাধীন এলডিপিকে যুক্ত করে জামাত ইসলামী মুক্তিযুদ্ধকালীন কলঙ্ক মোছার চেষ্টা করছে। আর ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এনসিপির ধর্মনিরপেক্ষ অংশ ভেঙে যাওয়ায় তরুণ ভোটারদের টানার আশা অনিশ্চিত হয়ে পড়েছে। যেহেতু এনসিপির যে কিছুটা হলেও ভাবমূর্তি ছিল, তাদের যে কর্মকাণ্ড, নানান বিষয়ে বিতর্কিত কার্যকলাপ, সেখান থেকে তো মানুষ বিমুখ হয়েছে। মানুষ মনে করছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মানুষের ক্ষোভ, বঞ্চনা, এগুলোকে পুঁজি করে, আবেগকে পুঁজি করে যেভাবে 5 আগস্টের আগে রাজপথে নামানো হয়েছিল, যেই আশার বাণী দেওয়া হয়েছিল সাধারণ মানুষের সামনে, সব কিছু তো উল্টে পাল্টে দিল এই এনসিপি নেতৃত্বে থাকা ছাত্র নেতারা। তো সেটি এখানে বলা হচ্ছে যে সবশেষ পর্যায়ে হলো এনসিপি যখন জামাত ইসলামীতে যোগ দিল, তাদের আসল চরিত্রে বেরিয়ে এলো, তাদের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে পড়ল, তখন এই সব স্বপ্ন ভঙ্গ হওয়ার কারণে তরুণ ভোটারদেরও নিশ্চয়ই আর জামাতে ইসলামী আকর্ষণ করতে পারছে না। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ কাকে বেছে নেবে, আদৌ কাউকে বেছে নেবে কি না। এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘুরা বিএনপি বা জামাত কাকে বেছে নেবেন তা নির্ভর করবে তারা অতীত ভুলতে পারবেন কিনা। মানে এই 17-18 মাসে যে পরিমাণ অত্যাচার নির্যাতন তাদের উপরে হয়েছে, সেই বিষয়টি এখানে বলা হচ্ছে, সেটির উপরে নির্ভর করছে। জামাত এখন নিজেকে সংখ্যালঘু বা নারী বিরোধী নয় বলে দাবি করলেও প্রার্থী তালিকায় মাত্র একজন হিন্দু আছেন। তাও তো মাশাআল্লাহ অনেক, জামাত ইসলামী হিন্দু ব্যক্তিকে নমিনেশন দিয়েছে, কিন্তু কোনো নারী প্রার্থী নেই। বিএনপির ক্ষেত্রেও একই প্রশ্ন। তারেক রহমান আজ মধ্যপন্থী কথা বললেও অতীতে জামাতের সঙ্গে জোট বাঁধার বিষয়টি আলোচনায় আসছে। বিএনপির তালিকায় মাত্র 2 জন হিন্দু প্রার্থী রয়েছেন। অতএব খুব স্বাভাবিক কথা যে এই দেশ সবার, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার, তাহলে কেন অন্য ধর্মের মানুষেরা এত বেশি অবহেলিত প্রার্থী তালিকা অনুযায়ী? দ্য ডিপ্লোম্যাট যেটি বলছে যে আওয়ামী লীগ সমর্থকরা ভাববেন ভবিষ্যতের জন্য কোন দল তুলনামূলকভাবে ভালো বিকল্প। বিএনপির নতুন দৃষ্টি যেটি মানুষের সামনে প্রকাশ পাচ্ছে হয়তো তাদের কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য মনে হতে পারে, কিন্তু তারা কি দশকের পুরনো বৈরিতা ভুলে যেতে পারবে না? রাজনীতির মাঠে আওয়ামী লীগ এবং বিএনপি তো চির প্রতিদ্বন্দ্বী, এটি আমরা সবাই জানি, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং দীর্ঘদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগ একে অন্যের সরকারকে অচল করেছে, রাজপথে রক্তক্ষয়ী সংঘাত করেছে। আজ সেই আওয়ামী লীগ সমর্থকরাই বিএনপির নির্বাচনী ভাগ্য বদলে দিতে পারেন। ভোটের দিনে তারা কি দলটিকে জয়ের সীমানা পার করিয়ে দেবেন? এটি হচ্ছে ডিপ্লোম্যাটের বিশ্লেষণ। কিন্তু আমরা তো জানি যে এরই মধ্যে আওয়ামী লীগের হাইকমান্ড শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগের ভোটার, কর্মী, সমর্থক সবার উদ্দেশ্যে তিনি বলেছেন যে নির্বাচন বয়কট করতে হবে। তাহলে যদি আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে না যায়, কেউ যে যাবে না সেটি তো আমরা সেভাবে বলতে পারি না নিশ্চিত করে। অবশ্যই অনেকেই যাবেন যার যার ব্যক্তিগত জায়গা থেকে, ব্যক্তি পছন্দের জায়গা থেকে, অথবা কোনো ক্ষেত্রে ভয়ের জায়গা থেকেও কেউ ভোট কেন্দ্রে যেতে পারেন। এখন ভোট কেন্দ্রে যাওয়ার পরে সেই ব্যালট পেপার তারা কী করবেন, ছিঁড়ে ফেলবেন নাকি সিল মারবেন, এটি তাদের বিষয়, আমরা জানি না। তবে যেহেতু নির্বাচন বয়কটের কথা বলা হয়েছে, সেই জায়গা থেকে কতজন আওয়ামী লীগের কর্মী, সমর্থক, ভোটার তারা ভোট কেন্দ্রে যাবে বা সেই ভোটের উপরে কতটা এর ফলাফল নির্ভর করবে, সেটিও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। তবে মধ্য কথা এটি যে আওয়ামী লীগই বড় ফ্যাক্টর নির্বাচনের মাঠে না থেকেও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।